হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 5 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ বলতে কি বোঝো। ঠিক আছে, এই যে অক্ষরবৃত্ত ছন্দ যে রয়েছে, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু পুরো একটা সংক্ষিপ্ত ক্লাসের বিষয় কিন্তু আছে। ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছে। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে দিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন না, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেগুলার ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পেয়ে থাকবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ বা তাল প্রধান বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে। ঠিক আছে, এই অক্ষরবৃত্ত ছন্দেরই আরো দুটো নাম রয়েছে। এই ছন্দ সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমে সংজ্ঞা চলে যাই। কি বলছে, যে কাব্যে ছন্দের মূল পর্ব 8 বা 10 মাত্রার হয়। এই যে মাত্রাটা যে বলছে, এই জায়গাটা ভালো করে দেখবে। কি বলছে, যে কাব্যের মধ্যে আমরা দেখবো ছন্দ যে রয়েছে, সেই ছন্দের যে পর্ব সেটা 8 বা 10 মাত্রার হয় এবং ধ্বনির অতিরিক্ত একটা তান থাকে। এই ছন্দ ধীরলয়, আশ্রিত ও শোষণ শক্তি সম্মানিত এই ছন্দকে অক্ষরবৃত্ত ছন্দ বলে। ঠিক আছে, তো আমরা এইভাবে বুঝতে পারবো যেখানে ধীরলয় থাকবে, তার সঙ্গে যেখানে 8 থেকে 10 মাত্রা কিন্তু থাকবে সেই ছন্দের মূল পর্বের মধ্যে, তখন যে ছন্দ হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় অক্ষরবৃত্ত বা তান প্রধান বা মিশ্র কলাবৃত্ত ছন্দ। ঠিক আছে, কি বলছে, প্রমোদ চন্দ্র সেন একে ভিন্ন নামে মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত কিন্তু বলেছে, আরো দুটো ভিন্ন নাম দিয়েছেন যেখানে দেখতে পাচ্ছি, একটুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম। তার সঙ্গে কি বলছে, অমূল্য মুখোপাধ্যায় একে তান প্রধান ছন্দ বলেছে। এই যে নামগুলো, এক এক কবিরা যারা রয়েছে, এক এক যে কবিরা তারা কিন্তু এক এক নাম কিন্তু এই ছন্দকে কিন্তু দিয়েছে। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে যে তিনি একে সাধু বাংলার ছন্দ বলেও কিন্তু অভিহিত করেছে। তাহলে দেখতে পাচ্ছি এক একজন কবি কিন্তু এক এক নাম কিন্তু প্রদান করেছে এই ছন্দকে। দেখো তারপর কি বলছে, এই যে অক্ষরবৃত্ত, এই নামকরণটি করেছেন ছান্দসিক প্রমোদ চন্দ্র সেন, যেখানে পরবর্তীকালে তিনি একে এক নতুন নামকরণ করেন মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দ। ঠিক আছে, তিনি কিন্তু পরবর্তীকালে এই ছন্দটার কিন্তু আরেকটা নাম তিনি প্রদান করেছেন মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দ কিন্তু বলা হয়ে থাকে। তার সঙ্গে অমূল্য মুখোপাধ্যায় এই ছন্দকে তান প্রধান ছন্দ বলেছেন, কারণ সুরের অস্তিত্ব এতে লক্ষণীয় রয়েছে, যে কারণে এটাকে কিন্তু তান প্রধান ছন্দ বলা হয়। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে যদি সংজ্ঞাটা আসে তাহলে কিন্তু তোমরা এখান থেকে এইভাবে কিন্তু লিখে দিতে পারবে। বিভিন্ন কবিরা কিন্তু বিভিন্ন নাম কিন্তু দিয়েছে। তারপর দেখো কি বলছে, এই যে অক্ষরবৃত্ত ছন্দ রয়েছে, এই অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য দেখে নিয়ে আর একটু ভালো করে আমরা বুঝতে পারবো। উদাহরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আছে। কি বলছে, বৈশিষ্ট্য বা লক্ষণ। তো অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর প্রতিচরণ আরম্ভ থেকে শেষ এক ধরনের একটানা সুর বা তান অনুভূত কিন্তু হয়, যেই কারণে এর নাম কিন্তু তান বলা হচ্ছে, তান প্রধান ছন্দ কিন্তু বলা হচ্ছে। কিন্তু এই সুরে মাত্রাবৃত্তের মতো ধ্বনি ঝঙ্কার অথবা স্বরবৃত্তের মতো শ্বাসাঘাত প্রধানও নয়। যেমন এখানে একটা সুন্দরভাবে উদাহরণ কিন্তু দিয়েছে। কি বলছে, যে উদাহরণে বলছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। ঠিক আছে, তো এখানে আমরা দেখবো প্রথমে এই জায়গাটায় কিন্তু 8টা মাত্রা কিন্তু রয়েছে। ঠিক আছে, আমরা যদি গুনি এখানে কিন্তু 8টা মাত্রা রয়েছে, পরে কিন্তু 6টা মাত্রা রয়েছে। এইভাবে কিন্তু আর কি বিভক্ত করা হচ্ছে, যেখানে 8 থেকে 6 মাত্রা কিন্তু থাকবে। এইভাবে কিন্তু এটা চলে গেল একটা অক্ষরবৃত্ত ছন্দ যে রয়েছে তার উদাহরণের মধ্যে। পরে কি বলছে দেখো, প্রাচীন কাব্যপাঠের রীতি অনুযায়ী উদ্ধৃত এই অংশটি সুর করে পড়া হয়, যেখানে হাইফেন দিয়ে তা কিন্তু বোঝানো হয়েছে। একটুক্ষণ আগেই বললাম যে এইভাবে কিন্তু
থেমে পড়ছে যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এইভাবে কিন্তু হাইফেন দিয়ে কিন্তু এখানে থামছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পাঠ করা হয়, সেটা কিন্তু এখানে উদাহরণ দিয়ে বলছে। তারপর দেখো এখানে কিন্তু সেটাই বলছে যে প্রথমে যে বললাম তোমাদেরকে 8 আর 6 মাত্রা যে রয়েছে, 8 + 6 যে মাত্রা রয়েছে সেটা কিন্তু এখানে বলছে যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এইভাবে কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে, এখানে সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর কি বলছে, যে বাগ্যতন্ত্র যে রয়েছে তার ক্লান্তি এড়ানোর জন্য দীর্ঘ পর্বের ছন্দকে ধীরে উচ্চারণ করা হয়, তাই অক্ষরবৃত্ত ছন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধীর লয়। তো আমরা দেখতে পাচ্ছি এই অক্ষরবৃত্ত ছন্দ সংজ্ঞাতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম এখানে ধীর লয় থাকবে, ধীরে কিন্তু উচ্চারণ করা হবে, ধীর লয় কিন্তু আর কি যেখানে উপস্থিত থাকে। যেমন বলছে কে দিল মুছায় অশ্রু, কে বুলায় করো সবাকরে আদরে। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা ধীর লয়ের মধ্যে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ যে রয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু চলে গেল। তো এই যে ছন্দ রয়েছে, ছন্দ নিয়ে কিন্তু আজকের ক্লাস আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। সংজ্ঞা, তার সঙ্গে উদাহরণ, বৈশিষ্ট্য, সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু করলাম। আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।